হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুরভি লার্নিং একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 7-এর সায়েন্সের চ্যাপ্টার 2 সময় ও গতি। আজ আমরা এই চ্যাপ্টারের গতির ধারণা, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দর এই কনসেপ্টগুলো সম্পর্কে ফুল আলোচনা করব। তোমরা শেষ অবধি ক্লাসটি করবে, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা আলোচনা করব স্থির বস্তু এবং গতিশীল বস্তু সম্পর্কে। তোমরা এটা সবাই জানো যে আমাদের চারপাশে যেসব বস্তু স্থির, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারে না বা এক জায়গাতেই থাকে, তাদের বলা হয় স্থির বস্তু। যেমন গাছপালা, ঘরবাড়ি, তোমার ঘরের টেবিল, চেয়ার, এইসব এরা হচ্ছে স্থির, কারণ এরা নিজে থেকে কোনো নড়াচড়া বা যাতায়াত করতে পারে না। গতিশীল বস্তু কি না, পারিপার্শ্বিক তুলনায় যার গতি আছে তা হলো গতিশীল বস্তু। যেমন চলন্ত গাড়ি, ছুটন্ত ঘোড়া এবং তুমি নিজে, ঠিক তো? যে কোনো প্রাণী আমরা যেরকম আমরা নিজে নিজে নড়াচড়া করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। তাছাড়া একটা গাড়ি চলছে বা একটা ঘোড়া ছুটছে বা উড়ন্ত পাখি, এরাও এক ধরনের কি গতিশীল বস্তু, অর্থাৎ যার গতি আছে সেই হলো গতিশীল বস্তু। বিভিন্ন ধরনের গতি হয়, যেমন সরল রৈখিক গতি, বৃত্তাকার পথে গতি, বক্র পথে গতি, ঘূর্ণন গতি এবং ঘূর্ণন ও সরল রৈখিক গতির আবার মিশ্রণও হয়। তো আমরা দেখে নেব যে এই গতিগুলোর এক একটা করে উদাহরণ কীরকম। সরল রৈখিক গতি, এর নামটা শুনেই তোমরা বুঝতে পারছো না, সরল রেখা বরাবর মানে সোজা গতি হবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। যেমন রুলারের ধার বরাবর পেন্সিল দিয়ে সোজা দাগ কাটার সময় পেন্সিলের শীষের অগ্রভাগের গতি। আমরা যখন স্কেল দিয়ে পেন্সিলের সাহায্যে দাগ টানি তখন কি হয়, দাগটা পুরো সোজা হয়। আমরা এক বিন্দু থেকে আরেক বিন্দুর দাগটা যে টানছি পুরো সরল রেখা বরাবর আমরা টানছি, তখন পেন্সিলের যে শীষ তার গতিটা হচ্ছে একটা সরল রৈখিক গতি। বা তুমি ধরো একটা সরল রেখা টানলে দিয়ে তার উপর দিয়ে তুমি হেঁটে 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 যাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রেও সেটা হবে সরল রৈখিক গতি। এছাড়া বৃত্তাকার পথে গতি, এটাও তোমরা নামটা শুনে বুঝতে পারছো। বৃত্তাকার পথ, বৃত্তাকার মানে কি বৃত্ত, সার্কেল। ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি, আমাদের ঘড়িটা কি হয় বৃত্ত, আমাদের ঘড়িটা বৃত্ত। যখন 12টা থেকে আবার 12টা অবধি যে এক পাক যে ঘুরছে, ঠিক আছে, কাঁটাগুলো, তো তারাও একটা বৃত্তাকার পথে ঘুরছে। বক্র পথে গতি, ছাদ থেকে সামনের দিকে ছুঁড়ে দেওয়া পাথরের গতি। মনে করো ছাদ থেকে সামনে দেওয়া, ছাদ থেকে একটা পাথর ছোড়া হলো, তখন পাথরটা কি হবে, ঘুরে 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 একটা যাবে। বক্র পথে গতি মানে কি যে কোনো পথ থেকে ও গতি করবে, মানে সরলরৈখিক গতির মতো সোজা যাবে না, যে কোনো দিকে একটা ও যাবে। ঘূর্ণন গতি মানে হলো বৈদ্যুতিক পাখার গতি। যেমন আমাদের পাখাটা আছে এক জায়গায় স্থির, কিন্তু তার ব্লেডগুলো ওই এক জায়গায় স্থির থেকেই ঘুরছে, তাহলে ওটা হলো ঘূর্ণন গতি। তাহলে বৃত্তাকার পথের গতিটা তোমরা জানবে যে ওটা এক বৃত্তাকার পথে ঘুরবে। মনে করো একটা কোনো বৃত্তাকার মাঠ আছে, তুমি তার চারপাশে তুমি দৌড়াচ্ছ, এটা হলো তোমার বৃত্তাকার পথে গতি। আর ঘূর্ণন গতি মানে হচ্ছে তুমি এক জায়গাতেই দাঁড়িয়ে আছো কিন্তু তুমি ঘুরছো, তাহলে সেটা হলো ঘূর্ণন গতি। আর ঘূর্ণন আর সরলরৈখিক গতির মিশ্রণও হয়, সেটা কি না সরলরেখা বরাবর চলন্ত সাইকেল চাকার গতি। মনে করো সরলরেখা বরাবর মানে সোজা তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, তাহলে যেহেতু তুমি সোজা যাচ্ছ, কোনো দিকে বেঁকছো না, তাহলে সেক্ষেত্রে সেটা হবে সরল রৈখিক গতি। কিন্তু সাইকেলের চাকাগুলো কি হয়েছে, ওরা ঘুরছে, তাহলে ওদের সেটা হবে ঘূর্ণন গতি। তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের গতি এবং তাদের উদাহরণ সম্পর্কে জানলাম। এরপর যে দুটো আমরা কনসেপ্ট আলোচনা করব সেগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো দূরত্ব এবং সরণ। দূরত্ব যার ইংরাজি হলো ডিস্টেন্স এবং সরণ যার ইংরাজি হলো ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে জানবো দূরত্ব ব্যাপারটা কি। দেখো এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ রাহুলের বাড়ি থেকে, যেটা আমাদের প্রারম্ভিক অবস্থান, রাহুল তার নিজের বাড়ি থেকে যাবে দোকানে,
ওটা ওর চূড়ান্ত অবস্থান। প্রারম্ভিক অবস্থান মানে কি, যেখানে রাহুল এখন আছে, এবং চূড়ান্ত অবস্থান মানে হলো যেখানে ও যাবে, ওর ডেস্টিনেশন। তাহলে ও ওর বাড়ি থেকে দোকানে যাবে। তো দেখো একটা রাস্তা আঁকা আছে, পুরো রাস্তা একটা পুকুর হয়ে গাছ হয়ে যে রাস্তাটা এঁকে বেঁকে যাচ্ছে, দিয়ে দোকানে গিয়ে মিশছে। তাহলে রাহুল যদি ওই রাস্তা ধরে যায়, যে প্রথমে এখান থেকে পুকুর অবধি গেল 300 মিটার, তারপর পুকুর থেকে আবার ওই দোকান অবধি হচ্ছে 200 মিটার, তাহলে রাহুলের মোট অতিক্রান্ত পথ কত না 300 মিটার প্লাস 200 মিটার সমান 500 মিটার। মানে বলতে পারি যে রাহুলের বাড়ি থেকে দোকানের দূরত্ব হলো 500 মিটার। রাহুলের বাড়ি থেকে দোকানের দূরত্ব হলো 500 মিটার। তাহলে এটা হলো দূরত্ব, যেটা রাস্তা আছে সেই রাস্তা হয়ে যাচ্ছে রাহুল এবং দোকানে গিয়ে পৌঁছাচ্ছে। মানে ও কতটা দূরত্ব অতিক্রম করলো না 500 মিটারের দূরত্ব অতিক্রম করলো। এবার যদি রাহুলের বাড়ি থেকে দোকান পর্যন্ত কোনো একটা কাল্পনিকভাবে এইরকম সরলরেখা দিয়ে আমি যোগ করে নিই রাস্তাটা, মানে একটা সরলরেখা দিয়ে আমি কি করলাম দেখো, টেনেছি রাহুলের বাড়ি থেকে দোকান অবধি, সেই সরলরেখার দূরত্ব হলো 400 মিটার। তাহলে এই যে এটা হলো সরণ। তাহলে সরণ মানে হলো না কোনো বস্তু প্রারম্ভিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানের মধ্যে সবচেয়ে কম সরলরৈখিক দূরত্ব এবং নির্দিষ্ট দিককে সরণ বলে। মানে রাহুলের বাড়ি থেকে দোকান পর্যন্ত যদি একটা সরল রেখা টানা হয়, তাহলে যে দূরত্বটা হয় যেটা হলো 400 মিটার, সেটা হলো তার সরণ। তাহলে তোমরা সবসময় মনে রাখবে যে সরণের থেকে দূরত্ব সবসময় বেশি হয়, মানে ডিসপ্লেসমেন্টের থেকে ডিস্টেন্স সবসময় বেশি হয়। তোমরা এখানেই দেখতে পেলে যে রাহুলের বাড়ি থেকে দোকানের যে দূরত্ব সেটা হলো 500 মিটার, এবং যদি এটা সরলরেখা বরাবর রাহুল যায় তাহলে তার দূরত্ব হবে 400 মিটার, যেটা হলো সরণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সরণের থেকে দূরত্ব হচ্ছে বেশি, আর সব সময় তাই হয়, সরণের থেকে দূরত্ব বেশি হয়। কিন্তু যদি কেউ বৃত্তাকার পথে ঘোরে তখন কি হয় না, মানে ধরো তুমি একটা বৃত্তাকার মাঠে এক জায়গা থেকে দৌড়ানো শুরু করলে, আবার পুরো তুমি মাঠের চারিপাশটা ঘুরে আবার ওখানে গিয়ে থামলে, তাহলে সেক্ষেত্রে তোমার প্রারম্ভিক অবস্থান মানে তুমি যেখান থেকে শুরু করেছিলে এবং তোমার চূড়ান্ত অবস্থান অর্থাৎ তুমি যেখানে গিয়ে শেষ করলে, দুটোই তোমার সেম হবে, দুটোই তোমার একই হবে। তো সেই ক্ষেত্রে সরণ হবে তোমার শূন্য। সেই ক্ষেত্রে সরণ হবে শূন্য, কারণ তোমার যেহেতু প্রারম্ভিক অবস্থান এবং চূড়ান্ত অবস্থান বৃত্তাকার পথের ক্ষেত্রে সেম, তাই ওখানে কোনো সরলরেখা হিসাবে টানা যাবে না, তাই ওখানে সরণ হবে শূন্য। কিন্তু দূরত্ব কত হবে? দূরত্ব হবে ওই বৃত্তাকার মাঠটির পরিসীমা। তোমরা বৃত্তাকার মাঠের পরিসীমা বের করতে জানো, যেরকম আমরা অঙ্কে শিখেছি, সেই রকম পরিসীমাটা হবে ওর দূরত্ব। তাহলে আমি আশা করতে পারি যে তোমাদের কাছে দূরত্ব এবং সরণ এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে মোটামুটি। না দূরত্ব কি না কোনো বস্তু চলার সময় যে মোট পথ অতিক্রম করে তা হলো দূরত্ব। এটি একটি স্কেলার রাশি, এবং সরণ হলো ভেক্টর রাশি। সরণ কি না কোনো বস্তুর প্রারম্ভিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানের মধ্যে সবচেয়ে কম সরলরৈখিক দূরত্ব এবং নির্দিষ্ট দিককে বলা হয় সরণ। তাহলে এই হলো আমাদের দূরত্ব এবং সরণ। দেখো দূরত্ব এবং সরণের আমি একটা পার্থক্য রেখেছি। না দূরত্ব হলো মোট অতিক্রান্ত পথ এবং সরণ হলো শুরু ও শেষ অবস্থানের মধ্যে সবচেয়ে কম সরলরৈখিক দূরত্ব। দূরত্ব দিকের প্রয়োজন নেই, আর সরণের দিকের প্রয়োজন আছে। অর্থাৎ দিকের প্রয়োজন নেই এ ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। যদি রাহুলকে জিজ্ঞাসা করা হতো যে তুই দোকানে গেলি, তো সেখানে দূরত্ব কত, ও কি বলতো যে 500 মিটার উপর দিকে বা 500 মিটার নিচের দিকে, সেরকম ওর বলার প্রয়োজন হতো না। তাহলে ওখানে ও শুধু মাত্র দূরত্বর মানটাই বলতো, তাই ওর দিকের প্রয়োজন নেই, তার দূরত্বটা হলো স্কেলার রাশি। আর সরণের দিকের প্রয়োজন আছে, অর্থাৎ সরণ যেহেতু সরলরৈখিকভাবে আমরা একটা সরলরেখা টেনে দিচ্ছে প্রারম্ভিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানের দিকে, তাই সরলরেখাটা কোন দিকে টানা হচ্ছে, অর্থাৎ পূর্ব দিকে না পশ্চিম দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে, সেই
একটা দিকের প্রয়োজন হচ্ছে মানের সাথে সাথে, তাই এখানে এটা হলো ভেক্টর রাশি। দূরত্ব কখনো শূন্য হয় না যদি চলাচল করে। দূরত্ব কখনো শূন্য হয় না বলতে ওই যে বললাম যে যদি বৃত্তাকার পথেও ঘুরে আসো তাহলে সরণ শূন্য হতে পারে, কিন্তু দূরত্ব হবে সেই বৃত্তাকার মাঠটির পরিসীমা। সরণের সমান বা বেশি হয়, দূরত্বের চেয়ে বেশি হতে পারে না। এর মানে হলো যে দূরত্ব সবসময় কী হয়, সরণের চেয়ে বেশি হয়, কিন্তু সরণ কখনোই দূরত্ব থেকে বেশি হতে পারে না। তাহলে এই হলো দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য। এরপর দেখব দ্রুতি অর্থাৎ স্পিড এবং গড় দ্রুতি অর্থাৎ এভারেজ স্পিড সম্পর্কে। দ্রুতি কি না, কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। উদাহরণ যেমন একটি সাইকেল 1 ঘন্টায় 10 কিমি পথ অতিক্রম করলো, তাহলে ওর দ্রুতি হলো 10/1 সমান 10 কিমি পার ঘন্টা। অর্থাৎ দ্রুতি বা স্পিড, আমরা যাকে বলি স্পিড মানে গাড়িটার স্পিড কত বা সে কত স্পিডে সাইকেল নিয়ে যাচ্ছে, সেটাই হলো দ্রুতি। তো স্পিড বলতে বোঝায় যে একক সময় অর্থাৎ 1 ঘন্টায়, 1 মিনিটে, ঠিক আছে, বা 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা হলো স্পিড বা দ্রুতি। মনে করো ওই যে একটা সাইকেল বা একটা গাড়ি যদি 1 ঘন্টায় 30 কিলোমিটার পথ অতিক্রম করে, মনে করো একটা গাড়ি 1 ঘন্টায় 30 কিমি পথ অতিক্রম করে, তাহলে তার স্পিড হলো মানে দ্রুতি হলো 30 কিমি পার ঘন্টা, 30 কিমি পার ঘন্টা। তার মানে এটা বোঝাবে যে গাড়িটা 1 ঘন্টায় 30 কিমি পথ অতিক্রম করে। গড় দ্রুতি কি না, কোনো বস্তু মোট যে দূরত্ব অতিক্রম করে তাকে মোট সময় দিয়ে ভাগ করলে যে পাওয়া যায় গড় দ্রুতি। উদাহরণ, একজন ছাত্র 2 ঘন্টায় 8 কিমি এবং পরের 1 ঘন্টায় 4 কিমি পথ অতিক্রম করলো, তাহলে ওর মোট দূরত্ব কত? মনে করো একজন ছাত্র আছে যে 2 ঘন্টায় গেল 8 কিমি এবং 1 ঘন্টায় গেল মানে পরের 1 ঘন্টায় গেল 4 কিমি, তাহলে ও যে মোট দূরত্বটা মোট কতটা পথ অতিক্রম করলো না 8 কিমি আর 4 কিমি যোগ করলে 12 কিমি, 12 কিমি ও পথ অতিক্রম করলো। আর ওর মোট সময় কত লাগলো না, প্রথমে লাগলো 2 ঘন্টা, তারপর লাগলো 1 ঘন্টা, মানে ওর মোট সময় লাগলো 3 ঘন্টা। তাহলে এবার তার গড় দ্রুতি কিভাবে বের করব? যা মোট দূরত্ব যেটা হলো 12 তাকে ভাগ করব মোট সময় অর্থাৎ 3 দিয়ে, তাহলে তার গড় দ্রুতি অর্থাৎ এভারেজ স্পিড হলো 4 কিমি পার ঘন্টা। কারণ 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4 কিলোমিটার পার ঘন্টা, মানে তার গড় দ্রুতি হলো 1 ঘন্টায় 4 কিমি। তাহলে এই হলো দ্রুতি এবং গড় দ্রুতি। দেখো এবার দেখব আমরা বেগ, যার ইংরেজি ভেলোসিটি, এবং গড় বেগ, যার ইংরেজি হলো এভারেজ ভেলোসিটি। ভেলোসিটি বা বেগ কি না, কোনো বস্তুর একক সময়ে নির্দিষ্ট দিকে সরণের হারকে বেগ বলে। বেগের ক্ষেত্রে দিক গুরুত্বপূর্ণ, যেমন একটি গাড়ি পূর্ব দিকে 60 কিমি পথ 1 ঘন্টায় অতিক্রম করলো, তাহলে তার বেগ হলো 60 কিমি পার ঘন্টা পূর্ব দিকে। তাহলে এখানে দেখো বেগের ক্ষেত্রে কিন্তু দিক গুরুত্বপূর্ণ। আমরা যে দ্রুতি ব্যাপারটা দেখলাম তার সাথে বেগের প্রায় সিমিলারিটি আছে, একই রকম। দ্রুতিতে কিন্তু কোনো দিকের দরকার হচ্ছিল না, সেখানে কি হচ্ছিল না, একটা সাইকেল 1 ঘন্টায় 10 কিমি যাচ্ছে, তাহলে তার যে দ্রুতি বা স্পিডটা হলো 10 কিমি পার ঘন্টা। কিন্তু এখানে দেখো একটা গাড়িকে বলা হচ্ছে যে সে পূর্ব দিকে যাচ্ছে 60 কিমি 1 ঘন্টায়, তাহলে এখানে হচ্ছে যে তার বেগ হলো 60 কিমি পার ঘন্টা পূর্ব দিকে। কোন দিকে সেটাও এখানে উল্লেখ করা হচ্ছে। তাহলে এখানেও তাই যে একক সময়ে নির্দিষ্ট দিকে সরণের যে হার তাকেই বলা হয় বেগ। গড় বেগ কি না, কোনো বস্তুর মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করলে গড় বেগ পাওয়া যায়। যেমন ধরো একজন ব্যক্তি পূর্ব দিকে 100 মিটার গেল এবং তারপর পশ্চিম দিকে 40 মিটার গেল, তাহলে মোট সময় লাগলো ওর 30 সেকেন্ড। তাহলে ওর মোট সরণ কত হলো না 100 মিটার মাইনাস 40 মিটার সমান 60 মিটার পূর্ব দিকে, আর মোট সময় হলো 30 সেকেন্ড। তাহলে তোমাদের এই ব্যাপারটা আরেকবার ভালো করে বুঝিয়ে দিই না। মনে করো একটা ব্যক্তি, মনে করো তুমি প্রথমে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাচ্ছ দিয়ে 100 মিটার তুমি গেলে, ঠিক আছে। তাহলে পশ্চিম দিকটা কোন দিকে আছে?
পশ্চিম দিকটা তোমার পেছনেতেও আছে না, তোমার পূর্ব দিকে তুমি যদি মুখ করে থাকো তাহলে তোমার পেছনেই তো পশ্চিম দিক আছে। তাহলে তুমি যদি আবার পশ্চিম দিকেই যদি আবার 40 মিটার ফিরে আসো, তাহলে তুমি 40 মিটার তুমি আবার ব্যাক করলে, তাহলে তুমি শুধুমাত্র গেলে কতটা, তুমি গেলে 60 মিটার। তুমি প্রথমে 100 মিটার গেলে, দিয়ে তারপর আবার 40 মিটার ফিরে এলে, তাহলে সেক্ষেত্রে তুমি এক্স্যাক্ট কতটা পথ অতিক্রম করলে, মাত্র 60 মিটার পথ অতিক্রম করলে। কোন দিকে? পূর্ব দিকে। আর মোট সময় তোমার লাগলো তাতে 30 সেকেন্ড। তাহলে গড় বেগ কত? 60 ডিভাইডেড বাই 30 সমান 2 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে। তাহলে এই হলো গড় বেগ আর বেগ। এবার আমরা দেখব ত্বরণ অর্থাৎ অ্যাক্সেলারেশন, এছাড়াও মন্দন অর্থাৎ রিটার্ডেশন বা ডিক্লারেশন, এগুলো সম্পর্কে। তো ত্বরণ বা অ্যাক্সেলারেশনটা কি না, কোনো বস্তুর বেগ প্রতি একক সময়ে যত দূর পরিবর্তিত হয় তাকে বলা হয় ত্বরণ। এখানে ত্বরণের একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা আমার লেখা হয়নি, সূত্রটা হলো ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, তাহলে সূত্রটা হলো মানে ত্বরণ নির্ণয় করার সূত্রটা হলো ভি মাইনাস ইউ পুরোটা বাই টি। এখানে ভি হলো চূড়ান্ত বেগ এবং ইউ হলো প্রারম্ভিক বেগ। প্রারম্ভিক মানে হচ্ছে শুরু আর চূড়ান্ত মানে হচ্ছে শেষ, আর টি মানে তো সময়। একটা উদাহরণ দেখে নাও তাহলে বুঝতে সুবিধা হবে। একটি মোটর সাইকেলের বেগ 0 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড হলো 5 সেকেন্ডে। একটা মোটর সাইকেলের যে বেগ সেটা কি হলো, প্রথমে ছিল 0 মিটার পার সেকেন্ড, মানে শূন্যটা হলো তার প্রারম্ভিক বেগ, শুরুর বেগ, এবং হলো কত না 20 মিটার পার সেকেন্ড, সেটা হলো চূড়ান্ত বেগ। এখানে কি হলো না বেগটা বাড়লো, এবং সেটা কতক্ষণে হলো না 5 সেকেন্ডে। তাহলে এখানে ত্বরণটা হলো কি বললাম সূত্র, ভি মাইনাস ইউ। ভি হলো এখানে চূড়ান্ত বেগ যার মান হলো 20, এবং মাইনাস ইউ, ইউ হলো প্রারম্ভিক বেগ মানে যেটা শুরুতে ছিল সেটা কত, 0। তাহলে 20 মাইনাস 0 ভাজিত 5। তো 20 থেকে 0 গেলে তো 20 থাকে, বাই 5 মানে কত হবে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ কত না 4 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। প্রতি সেকেন্ডে বেগ 4 মিটার পার সেকেন্ড করে এখানে বাড়ছে। দেখতেই পাচ্ছি যে বাড়ছে, কারণ প্রথমে 0 মিটার পার সেকেন্ড ছিল তার বেগ, পরে 20 হলো, তাহলে এখানে বাড়লো। তাহলে এটা হলো ত্বরণ। আর মন্দন কি, ঠিক ত্বরণেরই উল্টো, মানে এখানে কি হবে, কমবে। মানে কোনো বস্তুর বেগ প্রতি একক সময়ে কমতে থাকলে তাকে মন্দন বলে। মন্দন হলো ঋণাত্মক ত্বরণ। উদাহরণ কি রকম না, একটি বাসের বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড হলো 3 সেকেন্ডে। মানে একটা বাসের বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, মানে যেটা শুরুতে ছিল, সে শুরুতে যেটা ছিল সেটাকে ধরা হয় ইউ দিয়ে, যা হলো প্রারম্ভিক বেগ, এবং হলো কত বাসের বেগটা না 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ডটা শেষে হলো, মানে সেটা হলো চূড়ান্ত বেগ যাকে লেখা হয় ভি দিয়ে। সেটা কতক্ষণে, 3 সেকেন্ডে। 3 সেকেন্ডটা হলো সময় যাকে লেখা হবে টি দিয়ে। মন্দনের সূত্রটা কি না, মন্দনের সূত্রটা হলো ইউ মাইনাস ভি বাই টি। ঠিক আছে, ত্বরণ ছিল ভি মাইনাস ইউ বাই টি, এখানে হবে ইউ মাইনাস ভি বাই টি। ইউ অর্থাৎ প্রাথমিক বেগ মানে যেটা হলো 20, মাইনাস ভি, ভি হলো চূড়ান্ত বেগ যেটা হলো 5। তো 20 মাইনাস 5 বাই টি, টি হলো সময়। তাহলে এখানে মন্দন 20 মাইনাস 5 বাই 3 সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ 5 মিটার পার সেকেন্ড করে কমছে। এখানে কি হচ্ছে, কমছে। আর যেহেতু এখানে কমছে তাই মন্দনকে কি বলা হয়, ঋণাত্মক ত্বরণ। মানে ঋণাত্মক মানে কি, মাইনাস, নেগেটিভ, তাই এখানে যেহেতু কমছে তাই এটা হলো ঋণাত্মক ত্বরণও বলা হয় মন্দনকে। এখানে দেখো একটা ছবির মধ্যে দ্রুতি, গড় দ্রুতি, বেগ, গড় বেগ, ত্বরণ এবং মন্দন পুরো ব্যাপারটা ছোটোখাটোভাবে লেখা আছে এবং তাদের সূত্রগুলোও লেখা আছে। তোমরা এখান থেকেও সূত্রগুলো দেখে নিতে পারো এবং খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা এটা করে নেবে। দেখো তোমাদের আবার বলে দিই যে প্রারম্ভিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি ব্যাপারটা কি না, কোনো বস্তুর গতি শুরু করার সময় বা নির্দিষ্ট সময়ের শুরুতে যে বেগ থাকে, অর্থাৎ শুরুতে যে বেগ থাকে তাকে বলা হয় প্রারম্ভিক বেগ। একে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়। আর চূড়ান্ত বেগ, যার ইংরাজি হলো ফাইনাল ভেলোসিটি, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে বা গতির শেষে যে বেগ থাকে বা যে বেগ হয় তাকে বলা হয় চূড়ান্ত বেগ। একে কি দিয়ে প্রকাশ করা হয় না, ভি দিয়ে।
দেখো উদাহরণ দেওয়া আছে যে একটা গাড়ি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে এবং 5 সেকেন্ড পরে তার বেগ হয় 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে স্থির অবস্থায় যেহেতু চলতে শুরু করেছিল, তার মানে তখন ওর প্রারম্ভিক বেগ ছিল 0। ঠিক আছে, এবং কততে গেছে, মানে 20 মিটার পার সেকেন্ডে গেছে, অর্থাৎ তার চূড়ান্ত বেগ যেটা হলো ভি, সেটা হলো 20 মিটার পার সেকেন্ড। আবার যদি একটি গাড়ি বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে ব্রেক কষে 5 মিটার পার সেকেন্ড হয়ে যায়, তখন তার প্রারম্ভিক বেগ হবে 20 এবং তার চূড়ান্ত বেগ হবে 5। মানে এক্ষেত্রে কী হচ্ছে, কমছে, আর ওক্ষেত্রে কী হয়েছিল, বাড়ছিল। যেখানে বাড়ে সেটাকে আমরা বলি ত্বরণ, এবং যখন কমে যায় বেগটা তখন তাকে বলা হয় মন্দন। দেখো এই কোশ্চেনটা দিয়েছি এখানে, যে মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন। তোমরা একটু আগে দেখলে যে মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়, কিন্তু কেন না, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কারণ মন্দনের সময় বস্তুর বেগ ক্রমশ কী হয় না, কমতে থাকে, ফলে চূড়ান্ত বেগ প্রারম্ভিক বেগের চেয়ে কম হয়। যেহেতু এখানে কমতে থাকে তখন কি হয়, চূড়ান্ত যে বেগটা মানে যেটা ভি, সেটা প্রারম্ভিক বেগের থেকে কমে যায় এবং ত্বরণের মান ঋণাত্মক হয়, তাই মন্দনকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। ঠিক আছে, তো আজকের ক্লাস এই অবধি। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্টও করতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার। আজকের মতো এই অবধি। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়েরই পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।